ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীদের ইংরাজিতে পারদর্শী করে তোলার লক্ষ্যে আজকে বঙ্গানুবাদ সংক্রান্ত এটি আমার দ্বিতীয় ক্লাস। এর আগের ক্লাসে আমি আলোচনা করেছি যে কোনো বাংলা সেন্টেন্সকে ইংরাজিতে ট্রান্সলেট করার সময় প্রথমে সাবজেক্ট লিখতে হয়, তারপরে ভার্ব লিখে বাকিটা লিখতে হয়। আজকে আমি শেখাবো তোমাদের, যদি সেন্টেন্সটার মধ্যে কোনো সাবজেক্টই না থাকে তাহলে সেই সেন্টেন্সগুলিকে কিভাবে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব, এটি আমরা আজকে শিখব। তাহলে এতদিন আমরা যে সেন্টেন্সগুলো নিয়ে আলোচনা করছিলাম সব সেন্টেন্সগুলিতেই সাবজেক্ট ছিল। আমি পড়ছি, এখানে আমি সাবজেক্ট। ছেলেরা খেলছে, ছেলেরা সাবজেক্ট। তাহলে দেখো, আমি কয়েকটা সেন্টেন্স বোর্ডে লিখে নিয়েছি। আমাদের বিদ্যালয়ে একটি গ্রন্থাগার আছে। এই যে সেন্টেন্সটা দেখো, এর মধ্যে কোনো সাবজেক্ট নেই। কলকাতায় একটি চিড়িয়াখানা আছে, এর মধ্যেও কোনো সাবজেক্ট নেই। এখন সকালবেলা, তখন শীতকাল ছিল, সকালে হাঁটা ভালো, পুকুরে অনেক মাছ আছে। এই সেন্টেন্সগুলি, এরকম অজস্র সেন্টেন্স আছে যেগুলি সাবজেক্ট নেই এতে। তোমরা প্রায় শুনে থাকবে এরকম সেন্টেন্স বলা হয়, দেয়ার ইজ আ মার্কেট ইন আওয়ার ভিলেজ। হঠাৎ করে দেয়ার দিয়ে কেন শুরু হলো? আজকে আমরা এই সেন্টেন্সগুলোকে, এই বাংলা বাক্যগুলোকে ইংরাজিতে ট্রান্সলেট করা শিখব। কাজেই বুঝতেই পারছো আজকের ক্লাসটা তোমাদের সবার কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুব মনোযোগ দিয়ে আজকের ক্লাসটা ফলো করতে থাকো। দেখো, যখন সেন্টেন্সে কোনো সাবজেক্ট থাকে না তখন সেন্টেন্সটাকে ইন্ট্রোডিউস করার জন্য একজন সাবজেক্ট লাগে। ইন্ট্রোডিউস করা মানে শুরু করা। ইংরাজিতে সেন্টেন্সটা সাবজেক্ট দিয়েই শুরু হয়। যদি সাবজেক্ট না থাকে তখন কে ইন্ট্রোডিউস করবে? ইন্ট্রোডিউস করার জন্য আমরা দেয়ার ব্যবহার করি, কখনো ইট ব্যবহার করি। নিশ্চয়ই যখন তখন দেয়ার নয়, যখন তখন ইট নয়। কোনটা কখন প্রয়োজন এইটা আমরা শিখব। আমাদের ইন্ট্রোডাক্টরি দেয়ার বা ইট কেন লাগে? যখন সেন্টেন্সে সাবজেক্ট থাকে না, নো সাবজেক্ট, তখন এই ইন্ট্রোডাক্টরি দেয়ার বা ইন্ট্রোডাক্টরি ইট, একে প্রিপারেটরি ইটও বলা হয়, ইম্পার্সোনাল ইটও বলা হয়, এইগুলো আমাদের কাজে লাগে। তাহলে প্রথমেই শিখবো আমরা দেয়ার কখন লাগে, তারপরে আমি তোমাদের শেখাবো ইট কখন কাজে লাগে, ইট দিয়ে কখন সেন্টেন্সটা শুরু করতে হয়, আর শেষে দুটো চারটে ব্যতিক্রমী ক্ষেত্র থাকবে যেগুলো অবশ্যই অ্যাডভান্স স্টুডেন্ট যারা একটু খুঁটিয়ে গ্রামার শিখতে চাও তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে দেখো, আমি এখানে তিনটে সেন্টেন্স নিয়েছি। প্রথমেই আমরা শিখতে চলেছি যে ইন্ট্রোডাক্টরি দেয়ার কখন ব্যবহার করা হবে। না, দেয়ার দিয়ে তখনই শুরু করতে হবে যদি সে বাংলা বাক্যটিতে এমন বোঝায় যে কোনো স্থানে কিছু একটা আছে বা ছিল বা থাকবে। কিছু আছে, প্রেজেন্ট টেন্স হলে আছে, পাস্ট টেন্স হলে ছিল, আর ফিউচার টেন্স হলে থাকবে। যদি এমন বোঝায় যে কোনো স্থানে, ভালো করে মনোযোগ দিয়ে শোনো, কোনো স্থানে কিছু আছে বা ছিল বা থাকবে, তাহলে এখানে স্থানটারও গুরুত্ব আছে আর কিছু একটা আছে বা ছিল বা থাকবে, তাহলে অধিকরণ কারক, বুঝতেই পারছো। তাহলে এই ক্ষেত্রে আমাদের দেয়ার দিয়ে শুরু করতে হবে। দেখো, আমাদের বিদ্যালয়ে একটি গ্রন্থাগার আছে, তাহলে কোনো স্থানে, বিদ্যালয় এটা একটা স্থান বোঝাচ্ছে, কিছু আছে, একটি গ্রন্থাগার আছে, এমন বোঝালো। অবশ্যই তাহলে এটা ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে শুরু করতে হবে। কলকাতায় একটি চিড়িয়াখানা আছে, তার স্থানটা কি? কলকাতা। কি আছে? একটি চিড়িয়াখানা আছে। পুকুরে অনেক মাছ আছে, স্থানটা কি? না পুকুরে। কি আছে? না অনেক মাছ আছে। তাহলে কোনো স্থানে কিছু আছে বা ছিল। আমি এমনও করতে পারতাম যে কলকাতায় একটি চিড়িয়াখানা ছিল। দেখো, কলকাতায় একটি চিড়িয়াখানা ছিল, এমনও বলতে পারি। তা তখন পাস্ট টেন্স হবে। পুকুরে অনেক মাছ থাকবে, তখন ফিউচার টেন্স হবে। এই সেন্টেন্সগুলোকে ইংরাজি করব কিভাবে? বঙ্গানুবাদের প্রথম যে ম্যাজিক ট্রিক তোমাদের শিখিয়েছিলাম, ওখানে বলেছিলাম সাবজেক্টের পরে ভার্ব লিখে উল্টো দিক দিয়ে বাংলা বাক্যটাতে পিছন দিকে চলে আসতে। এখানেও এটাও সেই আর একটা ম্যাজিক ট্রিক। এখানে আবার
পিছনের দিক দিয়ে ইংরাজি করতে হয়। মনে রাখতে হবে এই যে ইন্ট্রোডাক্টরি দেয়ার বা ইট, এখানে কিন্তু দেয়ার বা ইটের কোনো মানে নেই, কোনো অর্থ নেই। এটা শুধুমাত্র সেন্টেন্সটা শুরু করার জন্য ব্যবহার করা হচ্ছে, যেহেতু সেন্টেন্সটায় কোনো সাবজেক্ট নেই। সে কারণে এখানে দেয়ার মানে ওখানে বা সেখানে, এটা কিন্তু মোটেও নয়। এখানে দেয়ারের কোনো মানেই নেই। এখানে কি হয় না, আছে এই যে কথাটা, একে প্রেজেন্ট টেন্স, একে দেয়ার ইজ বা দেয়ার আর এইভাবে প্রকাশ করব। ছিল দেয়ার ওয়াজ বা দেয়ার ওয়ার। একটা জিনিস হলে তখন সিঙ্গুলার ভার্ব নেব, আর একটার বেশি হলে প্লুরাল নেব। যেমন অনেক মাছ, এখানে বলবো দেয়ার আর। এইভাবে পুরোপুরি উল্টো দিক দিয়ে ইংরাজি করব। খেয়াল কর তাহলে কি করছি। তাহলে আছে, কটা আছে? একটি গ্রন্থাগার, তাহলে দেয়ার ইজ লিখব। দেখো দেয়ার ইজ কি আছে? একটি গ্রন্থাগার, আ লাইব্রেরি। এইবারে দেখো কোথায় আছে, উল্টো দিক দিয়ে আসছি তো। কোথায় আছে? আমাদের বিদ্যালয়ে, ইন আওয়ার স্কুল। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এই সেন্টেন্সগুলো পুরোপুরি উল্টো দিক থেকে পিছন থেকে সামনের দিকে আসবে। তাহলে পরের সেন্টেন্সটা দেখো তো তোমরা পারো কি না। আমি বারবার বলছি, আগেও বলি, প্রত্যেক ক্লাসেই বলি, যারা পারবে তারা নিজেরা অবশ্যই চেষ্টা করবে, কারণ শুধুমাত্র শুনে বা দেখে শেখা যায় না, নিজেকে চেষ্টা করতে হয়। তুমি তাহলে এই জায়গায় ভিডিওটা একটু পজ করে রাখো, করে এটা পারো কিনা দেখো তো উল্টো দিকে লিখতে। তাহলে ছিল পাস্ট টেন্স, তা দেয়ার ওয়াজ বা দেয়ার ওয়ার। যদি একটা হয় দেয়ার ওয়াজ, যদি একের বেশি হয় প্লুরাল হয় তখন দেয়ার ওয়ার বলবো। তাহলে আমি এখানে বলছি একটা চিড়িয়াখানা, তাহলে দেয়ার ওয়াজ আ জু। উল্টো দিকে আসছি, কোথায়? কলকাতায়, ইন কলকাতা। তারপরে দেখো পুকুরে অনেক মাছ আছে। আচ্ছা, তোমাদের মনে কি এমন প্রশ্ন আসছে যে কেন দেয়ার দিয়ে স্যার কেন শুরু করলাম, কেন এমন বললাম না আওয়ার স্কুল হ্যাজ আ লাইব্রেরি, বা পুকুরে অনেক মাছ আছে, দ্য পন্ড হ্যাজ মেনি ফিশ। কেন এমন হলো না? না হলো না এই কারণে, দেখো এই রকম কি বলা যায় না, জোর করে ইংরাজি বানানো যায়, কিন্তু সেই ইংরাজিটা মোটেও ভালো ইংরাজি হয় না। এইভাবে বলতে নেই, বলাটা ঠিক নয়। তার কারণ দেখো এখানে যদি বলো, এমন যদি বলো সেন্টেন্সটা, দ্য পন্ড হ্যাজ মেনি ফিশ। আচ্ছা, ফিশ এর সিঙ্গুলারও ফিশ, প্লুরালও ফিশ, কখনো কখনো ফিশেসও হয়, সেটা তোমরা জানো কখন কি না। তাহলে যখন বলছি দ্য পন্ড হ্যাজ মেনি ফিশ, তার মানে হলো পুকুরটার অনেক মাছ আছে। তাহলে মাছগুলোর ওনার মানে মাছগুলোর মালিক তাহলে কি পুকুরটা? মাছগুলো কি পুকুরের, নাকি পুকুরটা যে ব্যক্তির সেই মালিকের? মাছগুলো কার? পুকুরের না পুকুর মালিকের? সে পুকুরের মালিকের। একটা বস্তু সে তো ওনার হতে পারে না, বুঝতেই পারছো এখানে ওনারশিপের বিষয় আছে। এই জন্য এইভাবে সেন্টেন্সগুলো লেখাটা একেবারেই ভালো হয় না। তাহলে আমরা করব কি, এইভাবে লিখব না, আমরা দেয়ার দিয়ে লিখব, কারণ কোনো স্থানে কিছু একটা আছে বোঝাচ্ছে। তাহলে আবার দেখো উল্টো দিকে নিয়ে আসবো, দেয়ার ইজ না আর লিখবো না, কটা দেখবো? অনেক। তাহলে দেয়ার আর মেনি ফিশ অর ফিশেস ইন দ্য পন্ড। এই অংশটাতে আশা করছি আমি যেগুলো তোমাদের বোঝাতে চাইছিলাম সেটা তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছো। এবার দেখো আমি আরো কয়েকটা সেন্টেন্স এই ধরনের আমি তোমাদের ইংরাজি করে দেখাই, যাতে এই দেয়ার সংক্রান্ত এই বিষয়ে আর কোনো রকম জটিলতা না থাকে। তোমাদের যার যার প্রয়োজন মনে হবে তোমরা কিন্তু খাতায় লিখে নেবে। তাহলে দেখো আমি আরো 3টে সেন্টেন্স লিখে নিয়েছি। বাড়ির ছাদে অনেক ফুল গাছ থাকবে। এই যে বলেছিলাম আছে, ছিল, থাকবে।
বোঝাচ্ছে আর কোথায় বোঝাচ্ছে। তাহলে উল্টো দিক থেকে লিখব। তোমরা যারা পারবে তারা আবার আমাকে লিখে দেখাবে। দেয়ার উইল বি লিখব, দেয়ার উইল বি মেনি ফ্লাওয়ার প্ল্যান্টস বাড়ির ছাদে, মানে কি ছাদের মধ্যে না ছাদের উপরে, তাহলে অন দ্য রুফ, অন দ্য রুফ বা অন দ্য রুফ। তাহলে দেখো সব সময় যে মধ্যে বোঝাবে ইন দিতে হবে তার কোনো মানে নেই। পরেরটা দেখো, রাস্তায় একটি বাস দাঁড়িয়ে আছে, তাহলে এইটার দেখো এটাকে লিখবো দাঁড়িয়ে আছে, তাহলে দেয়ার ইজ লিখবো, যেহেতু একটি বাস দেয়ার ইজ আ, দেয়ার ইজ আ বাস অন দ্য রোড বলতে পারি, দাঁড়িয়ে যেহেতু স্ট্যান্ডিং অন দ্য রোড, স্ট্যান্ডিং অন দ্য রোড, বা দেয়ার ইজ আ বাস অন দ্য রোড মানেই রাস্তায় বাস দাঁড়িয়ে আছে। একটু অন্যরকম দেখো, আগামীকাল ছুটি থাকবে, সেন্টেন্সটা থাকবে বোঝাচ্ছে কিন্তু স্থান সেই অর্থে বোঝাচ্ছে না। তাহলে কোনো স্কুলে বা কোনো অফিসে, এই ক্ষেত্রেও কিন্তু এটা দেয়ার দিয়েই লিখতে হবে। লিখবে দেয়ার উইল বি আ হলিডে, দেয়ার উইল বি আ হলিডে টুমরো। দেখো ঠিক উল্টো দিকে আসছি, দেয়ার উইল বি থাকবে ইংরাজি দেয়ার উইল বি আ হলিডে টুমরো। তাহলে এতক্ষণ পর্যন্ত যা আমি তোমাদের শেখালাম যে দেয়ারটার কোনো মানে নেই, কিন্তু যখন এটা ভার্বের সাথে জুড়ে যাচ্ছে তখন জুড়ে গিয়ে এই ছিল বা আছে বা থাকবে এই অর্থটা সৃষ্টি করছে। তাহলে দেয়ারের নিজস্ব কোনো আইডেন্টিটি এখানে নেই, এই জন্যই ওকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার। এবার দেখো এই রকম সেন্টেন্সগুলি যদি নেগেটিভ বা ইন্টারোগেটিভ হতে পারে তখন কি হবে। তার দেখো আমি আরও কয়েকটা এক্সাম্পল লিখে নিই, তোমরা একটু খেয়াল করতে থাকো। তাহলে দেখো আমি আবার কয়েকটা সেন্টেন্স লিখে নিয়েছি। গ্লাসে একটুও জল নেই, তাহলে আছে এরই নেগেটিভ ফর্ম হলো নেই, বা থাকবে থাকবে না। গ্লাসে একটুও জল নেই, তাহলে জল নেই আছের বদলে নেই, তাহলে দেয়ার এখানেও এর বদলে এখানে দেয়ার ইজ বা ওয়াজ বা এরকমগুলো ইউজ করব। আর কি আছে বা নেই, আর কোথায় আছে বা নেই, উল্টো দিক দিয়ে আসবো। দেখো প্রথমে নেই, দেয়ার ইজ একটুও জল নেই, নো ওয়াটার ইন দ্য গ্লাস, নো ওয়াটার ইন দ্য গ্লাস। নট এনি ওয়াটার ইন দ্য গ্লাস, ওই নট এনি মানে নো ওয়াটার। দেয়ার ইজ নো ওয়াটার ইন দ্য গ্লাস। আমার ব্যাগে কোনো বই ছিল না, তাহলে পাস্ট টেন্স ছিল না, ছিল এর সঙ্গে না না যোগ করা আছে, তার মানে আবার সেটাই দেয়ার দিয়েই হবে। তা দেয়ার ওয়াজ না ওয়ার না কোনো বই, একটা কোনো অন্তত বইয়ের কথা বলা হচ্ছে, দেয়ার ওয়াজ নো বুক ইন মাই ব্যাগ। এইভাবে নেগেটিভ সেন্টেন্সগুলোকে আমরা ইংরাজিতে ট্রান্সলেট করতে পারবো। ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো এটাও খুব ইন্টারেস্টিং জিনিস। দেখ তাহলে ইন্টারোগেটিভ করার জন্য আমি খুব রিসেন্ট একটা ক্লাসে আমি তোমাদের শিখিয়েছি, জাস্ট অক্সিলিয়ারি ভার্বটা পিছন দিকে পিছিয়ে যায়, এই অক্সিলিয়ারি ভার্বটা পিছন দিকে শুধুমাত্র পিছিয়ে যাবে। তাহলে গ্লাসে কোনো জল ছিল না, দেয়ার, আচ্ছা এটাকে নেই লিখি তাহলে আরো বুঝতে সুবিধা হবে। গ্লাসে কোনো জল মনে করো নেই, গ্লাসে কি কোনো জল নেই, আমি একই সেই সেন্টেন্সটাই লিখেছি, শুধুমাত্র একটা প্রশ্ন যোগ করে দিয়েছি। দেয়ার ইজ নো ওয়াটার ইন দ্য গ্লাস, তাহলে একেই যদি ইন্টারোগেটিভ করি শুধু ইজটা পিছন দিকে চলে যাবে। ইজ দেয়ার নো ওয়াটার ইন দ্য গ্লাস, তাহলে লিখছি দেখো ইজ দেয়ার নো ওয়াটার ইন দ্য গ্লাস। আশা করছি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তোমাদের। ইজ দেয়ার নো ওয়াটার ইন দ্য গ্লাস, আমাদের বাড়িতে কি কুকুর আছে, তাহলে প্রথমে যদি এই জিজ্ঞাসার চিহ্নটা বাদ দিই, আমাদের বাড়িতে কুকুর আছে, তাহলে উল্টো দিকে এলে দেয়ার ইজ আ ডগ ইন আওয়ার হাউস। ইন্টারোগেটিভ করলে দেয়ার ইজটা ইজ দেয়ার, এইটুকুই শুধুমাত্র তফাৎ। তাহলে
ইজ দেয়ার আ ডগ ইন আওয়ার হাউস? এখানে কি কেউ আছেন? এখানে হলে হেয়ার আর ওখানে হলে দেয়ার, তাহলে এখানে দেয়ারও থাকবে হেয়ারও থাকবে। এটা যদি ওখানে থাকতো তাহলে দুবার দেয়ার হতো, ওখানে কি কেউ আছেন তখন দুবার দেয়ার হতো। দেখো আছেন, ইজ দেয়ার এনিবডি হেয়ার? তাহলে প্রথমে কি করেছি, এখানে কি কেউ আছেন, মনে করো কিটা বাদ দিলাম, এখানে কেউ আছেন, দেয়ার ইজ এনিবডি অর সামবডি হেয়ার। একে ইন্টারোগেটিভ করেছি, শুধুমাত্র ইজটা এগিয়ে গেছে, ইজ দেয়ার এনিবডি হেয়ার। ওখানে হলে ইজ দেয়ার এনিবডি দেয়ার এমন বলতাম। তবে এইভাবে আমরা এই দেয়ার দিয়ে সেন্টেন্সগুলো কখন শুরু করতে হবে নিশ্চয়ই বুঝতে পারছো। কোনো স্থানে কিছু একটা আছে বা ছিল বা থাকবে, সেন্টেন্সটিতে প্রপার কোনো সাবজেক্ট থাকবে না, আর এই সমস্ত ক্ষেত্রগুলিতে তোমাকে দেয়ার দিয়ে শুরু করতে হবে। এই কারণে আমাদের গ্রামে একটি বাজার আছে, দেয়ার ইজ আ মার্কেট ইন আওয়ার ভিলেজ। আমাদের শহরে 10টি কলেজ আছে, দেয়ার আর 10 কলেজেস ইন আওয়ার টাউন। এইভাবে দেয়ার দিয়ে সেন্টেন্সগুলো বলতে হয়। এতক্ষণ খেয়াল করো, যত সেন্টেন্স আমি লিখেছি সবেতেই কিন্তু ভার্বের জায়গায় দেয়ারের পরে ইজ আর ওয়াজ, কখনো ফিউচার টেন্স হলে শ্যাল বি বা উইল বি। তাহলে কি দেয়ারের পরে সব সময় এই বি ভার্বগুলোই বসবে? এমন কিন্তু নয়। কখন নয় এসো দেখে নিই, কয়েকটা এক্সাম্পল আমি লিখে নিই ততক্ষণ। তাহলে দেখো আমি দুটো সেন্টেন্স লিখে নিয়েছি। এখানে দেখো, বনে একটি সিংহ থাকতো, এই জায়গায় সাবজেক্ট কিন্তু একটা নেই তা নয়, সাবজেক্ট আছে। একটি সিংহ বাস করত, আর লায়ন লিভড ইন আ ফরেস্ট, এভাবেও বলা যায়। কিন্তু এখানেও আমরা দেয়ার দিয়ে ব্যবহার করতে পারি, যেহেতু দেখো স্থানটাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। বনে একটি সিংহ থাকতো, এই কারণে এই সেন্টেন্সটাকে আমরা এমন বলতে পারি, দেয়ার লিভড আ লায়ন ইন আ ফরেস্ট। এইভাবে দেয়ার দিয়ে আমরা এই সেন্টেন্সটাকে শুরু করতে পারি। আবার দেখো, আমাদের গ্রামে একটি সার্কাস এসেছিল, আর সার্কাস কেম ইন আওয়ার ভিলেজ, এমন বলতে পারি। কিন্তু এই যে আমাদের গ্রামে স্থানটাকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে, এই স্ট্রেস দেওয়ার ব্যাপারটা আমি শেষে যদিও আরেকবার অ্যাডভান্স লেভেলে যখন এক্সেপশনাল কেসগুলো বলবো আরেকবার বলবো। যখন স্থানটাকে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে তখনও কিন্তু আমরা এই সেন্টেন্সটিকে দেয়ার দিয়ে বলতে পারি, যদিও এইভাবে বলার খুব একটা প্রয়োজন হয়ে ওঠে না, কিন্তু জেনে রাখা ভালো। দেয়ার কেম আ সার্কাস ইন আওয়ার ভিলেজ। তাহলে এই গেল আমাদের ইন্ট্রোডাক্টরি দেয়ার কখন কখন ব্যবহার করতে হয় তার ব্যাপার। এরপরে আমরা শিখতে চলেছি ইট কখন ব্যবহার করতে হয়, ইট দিয়ে কখন শুরু করতে হয়। এখনো পর্যন্ত যারা দেখছো, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ক্লাসটা যদি ভালো লাগে, তোমরা যদি কিছু শিখতে পারো, তাহলে অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানাবে, একটু লাইক দেবে। আর অনেকেই দেখছো, পারলে একটু সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও, হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের মাধ্যমে, তোমরা সবই তো ব্যবহার করো, তাহলে আমিও উৎসাহ পাই আরও। এবার আমরা শিখব ইন্ট্রোডাক্টরি ইট কখন ব্যবহার করতে হয়। দেখো, ইন্ট্রোডাক্টরি ইট মানে প্রিপারেটরি ইট তখনই ব্যবহার করতে হয় যখন সময় বা আবহাওয়া বোঝায়। সময় বা আবহাওয়া বোঝালে, তাহলে এখানেও সেন্টেন্সটিতে কিন্তু কোনো সাবজেক্ট নেই, শুধু সময় বোঝাচ্ছে সেন্টেন্সটির মাধ্যমে বা আবহাওয়া প্রকাশ করা হচ্ছে। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ইট দিয়ে শুরু করতে হবে। যেমন দেখো, এখন সকাল, একে ইংরাজি করব যখন, তখন বলবো, দেখো শুধুমাত্র সময় বোঝাচ্ছে, তাহলে ইট ইজ প্রেজেন্ট টেন্স, যেহেতু ইট ইজ মর্নিং নাও বা নাও ইট ইজ মর্নিং।
তখন শীতকাল ছিল, আবার একটা সেন্টেন্স দেখো, তখন শীতকাল ছিল, তাহলে পাস্ট টেন্স বোঝাচ্ছে। তখন এটাকে বলবো ইট ওয়াজ উইন্টার দেন, বা দেন ইট ওয়াজ উইন্টার। এরকম আমি আরো কয়েকটা সেন্টেন্স লিখে দেখাচ্ছি। দেখো, এখন বৃষ্টি হচ্ছে, দেখো এখন বৃষ্টি হচ্ছে, কি বলবো বলো? যারা বুঝতে পারছো তারা কিন্তু একটু ভিডিওটা এখানে থামিয়ে একটু কমেন্ট করে দেখাও আমাকে। ইট ইজ রেইনিং নাও। তা দেখো, এই সেন্টেন্সগুলি দিয়ে শুধুমাত্র সময় বোঝাচ্ছে আর আবহাওয়া বোঝাচ্ছে, এখন বৃষ্টি হচ্ছে। আবার একটু দেখো, আজ খুব গরম, আজ খুব গরম, দেখো আবহাওয়া বোঝানো হচ্ছে। তাহলে একে তুমি যদি বলো টুডে ইজ ভেরি হট, এই সেন্টেন্সটা কিন্তু এখানে ভুল নয়। এখন আমেরিকান ইংলিশ এসে যাওয়ার পরে বিশেষ করে এই ধরনের সেন্টেন্সের প্রচলন বেড়েছে। যদিও আবহাওয়া বোঝালে এটাকে ইট দিয়ে বলাটা সবসময় ভালো। ইট ইজ ভেরি হট টুডে। তার আরেকটা কি বললাম, টুডে ইজ ভেরি হট, এটাও অ্যাকসেপ্টেড। টুডে ইজ ভেরি হট, কিন্তু এই রকমভাবে বলা, ইট দিয়ে বলাটা এই ক্ষেত্রে অবশ্যই ভালো। এখন 10টা বাজে, আরেকটা সেন্টেন্স নাও, এখন 10টা বাজে, বলো তো কি বলতে হবে একে ইংরাজিতে? ইট ইজ 10 o'clock নাও, বা নাও ইট ইজ 10 o'clock। এইভাবে এই সময় আর আবহাওয়া বোঝালে এই সেন্টেন্সগুলি ইন্ট্রোডাক্টরি ইট মানে প্রিপারেটরি ইট দিয়ে শুরু করতে হবে। একে যদি নেগেটিভ করি বা ইন্টারোগেটিভ করি, এখন কি সকাল, তাহলে শুধুমাত্র তখন এই ভার্বটা পিছনে চলে আসবে। ইজ ইট মর্নিং নাও, এখন কি সকাল। তখন শীতকাল ছিল, তখন শীতকাল ছিল না, ইট ওয়াজ নট উইন্টার দেন। এখন 10টা বাজে, ইট ইজ 10 o'clock নাও, এখন কি 10টা বাজে। ইজ ইট 10 o'clock নাও, ইম্পার্সোনাল ইট, একে ইম্পার্সোনাল ইটও বলা হয়, ইন্ট্রোডাক্টরি ইট, প্রিপারেটরি ইট, ইম্পার্সোনাল ইটও বলা হয়। আজ খুব গরম, ইট ইজ ভেরি হট টুডে, আজ কি খুব গরম, ইজ ইট ভেরি হট টুডে। এখন বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেনিং নাও, এখন বৃষ্টি হচ্ছে না, ইট ইজ নট রেনিং নাও। তাহলে আমি তোমাদের এটা ভালোভাবেই শিখিয়েছি কিভাবে ইন্টারোগেটিভ আর নেগেটিভ করতে হয়। আশা করি এ নিয়ে তোমাদের মনে কোনো প্রশ্ন নেই। এবার আমরা একটু এমন সেন্টেন্স শিখব যে এই দুটো ছাড়াও, সময় আর আবহাওয়া ছাড়াও কিন্তু ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করতে হয়। সেগুলি কখন? তাহলে আবার বলছি, এমন ক্ষেত্র যখন সেন্টেন্সে সাবজেক্ট নেই, অথচ এর মধ্যে কোনো স্থান বোঝানো হচ্ছে না, কোনো স্থানে কিছু আছে বা ছিল বোঝানো হচ্ছে না, সময় আবহাওয়া বোঝানো হচ্ছে না, সেই ক্ষেত্রেও কিন্তু ইট দিয়ে শুরু করতে হয়। যেমন কয়েকটা উদাহরণ দেখে নাও, এগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু। তাহলে দেখো, আমি 3টে সেন্টেন্স লিখে নিয়েছি। বলা খুব সহজ, সকালে হাঁটা ভালো, মিথ্যে বলা একটি পাপ। তাহলে এগুলো সবার ক্ষেত্রেই প্রযোজ্য। এখানেও কোনো দেখো সাবজেক্ট নেই, কে বলবে, কে হাঁটবে, কে মিথ্যে বলবে, কোনো সাবজেক্ট বলারই। আবার কোনো স্থানে কিছু একটা আছে বা ছিল তেমনও বোঝাচ্ছে না, আবার সময় আবহাওয়াও বোঝাচ্ছে না। তাহলে এই ক্ষেত্রগুলোতেও যখন সাবজেক্ট নেই কিন্তু সেটা ইন্ট্রোডাক্টরি দেয়ারের মধ্যে পড়ে না, তখনও কিন্তু এই ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে শুরু করতে হয়। বলা খুব সহজ, একে বলতে হবে ইট ইজ ভেরি ইজি টু সে। সকালে হাঁটা ভালো, ইট ইজ গুড। এই ফ্রেজটা ইট ইজ ইজি, ইট ইজ গুড, এরপরেই কিন্তু ভার্বটা বলতে হয়। টু ওয়াক ইন দ্য মর্নিং, টু ওয়াক ইন দ্য মর্নিং।
মিথ্যে বলা একটি পাপ। এখানে দেখো, ইট ইজ আ সিন, ইট ইজ আ সিন, সিন মানে পাপ। ইট ইজ আ সিন, এই ফ্রেজটার পরেই বলেছি ভার্বটা বলতে হবে, টু লাই, LIE, অথবা টু টেল আ লাই। ইট ইজ আ সিন টু টেল আ লাই, মিথ্যে বলা একটি পাপ। এখানে আরেকটি বিষয় মনে রাখার মতো, সেটি হলো এই যে কথাগুলো এখানে বলা হলো, এখানে কিন্তু এই যে একটা করে ইনফিনিটিভ আছে, ইনফিনিটিভ ফ্রেজ, টু টেল আ লাই, টু ওয়াক ইন দ্য মর্নিং। এই যে ইনফিনিটিভ ফ্রেজটা, এই ইনফিনিটিভের পরে যে অংশটা আছে, এই ইনফিনিটিভ টোটাল ফ্রেজটা আমরা সাবজেক্টের জায়গায় কিন্তু এটাকে ব্যবহার করতে পারি, কারণ ইনফিনিটিভও সাবজেক্টের কাজ করে। তখন কিন্তু এই মিথ্যে বলা একটি পাপ এর আরেকটা ইংরাজি হতে পারে, টু টেল আ লাই ইজ আ সিন। তেমনি টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড। এই সেন্টেন্সগুলোকে এভাবেও বলা যায়। আসল কথা হলো, যখন তুমি সাবজেক্ট খুঁজে পাচ্ছ না, তখন হয় তোমাকে ইন্ট্রোডাক্টরি দেয়ার দিতে হবে, নয় প্রিপারেটরি বা ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করতে হবে। দেয়ারের ইউজ কেসটা খুব লিমিটেড, খুব সংক্ষিপ্ত, স্থান বোঝাতেই হবে, কোনো স্থানে কিছু একটা আছে, এইরকম হলেই কিন্তু দেয়ার, বাকি সমস্ত ক্ষেত্রে ইট। এতক্ষণ পর্যন্ত তোমরা এই যে বেসিক ধারণা, দেয়ার আর ইট দিয়ে কখন শুরু করতে হয়, এই ধরনের অজস্র সেন্টেন্স আমাদের কিন্তু বলতে বা লিখতে হয় রেগুলারলি, এগুলো তোমরা শিখলে। এবার আমি বলেছিলাম প্রথমে, কিছু অ্যাডভান্স স্টুডেন্টদের জন্য আমি কিছু এক্সেপশনাল কেস আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি, যে বিশেষ বিশেষ ক্ষেত্রে জোর দিয়ে বলতে হলে তখন দেয়ার আর ইট কিভাবে ব্যবহার করতে হয়। বিষয়টা খুব ইন্টারেস্টিং, তোমরা যারা দেখছো তোমাদের খুব ভালো লাগবে। তাহলে দেখো, আমি ব্যতিক্রমী ধরনের কিছু সেন্টেন্সের কথা বলছিলাম, দেয়ারের ক্ষেত্রে আলাদা আর ইন্ট্রোডাক্টরি ইটের ক্ষেত্রে আলাদা। যদি কখনো জোর দেওয়ার জন্য ঠিক এক্সক্লেমেটরি স্টাইলে যদি কোনো এক্সপ্রেশন থাকে, তাহলে দেয়ার দিয়ে শুরু করতে হবে। ঠিক যেমন এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো, আহ কি সুন্দর ফুলটা, এই যে আহ, এই ধরনের শব্দগুলো আমরা, ইন্টারজেকশনগুলো আমরা ইউজ করি, এই রকম যদি থাকে জোর দিয়ে বলার জন্য, তখনও কিন্তু দেয়ার ব্যবহার করতে হয়। ওই যে প্রধান শিক্ষক মহাশয় আসছেন, সেন্টেন্সটা কিন্তু দেখতে এক্সক্লেমেটরি সেন্টেন্সের মতোই, এখানে ইন্টারজেকশন ইউজ করা আছে। ওই যে প্রধান শিক্ষক মহাশয় আসছেন, এই যে জোর দিয়ে বলার জন্য, দেখ দেখ কিভাবে দৌড়াচ্ছে, আরে একটা ভুল করে ফেলেছ। এই সেন্টেন্সগুলো এই ধরনের এক্সক্লেমেটরি স্টাইলে জোর দিয়ে বলার জন্যও কিন্তু দেয়ার দিয়ে শুরু করতে হয়। তাহলে দেখো, ওই যে প্রধান শিক্ষক মহাশয় আসছেন, দেয়ার কামস দ্য হেডমাস্টার। পরেরটা দেখো, দেখ দেখ ও কিভাবে দৌড়াচ্ছে, দেয়ার দেয়ার মানে লুক বলতে চাইছি, দেয়ার দেয়ার, হাউ হি রানস, হাউ হি রানস। আরে একটা ভুল করে ফেলেছ, দেয়ার ইউ হ্যাভ মেড আ মিস্টেক। তাহলে এই সেন্টেন্সগুলো দেখো, এখানে কিন্তু প্রথমটাতে ওই যে প্রধান শিক্ষক মহাশয় আসছেন, এক্সক্লেমেটরি স্টাইলে বললাম, দেয়ার দিয়েই শুরু হয়েছে। পরে দেখো, যেহেতু এক্সক্লেমেশন মানে ইন্টারজেকশনগুলো আছে, ওকে আমরা দেয়ার দিয়ে প্রকাশ করলাম, ওই জন্য বাকি অংশটাই, যেহেতু দেয়ার বলেছি ইন্টারজেকশন হিসাবে, ওই জন্য বাকি অংশটাই আমরা হাউ হি রানস এক্সক্লেমেটরি সেন্টেন্সের মতোই বলি। আবার আরে একটা ভুল করে ফেলেছো, দেয়ার ইউ হ্যাভ মেড আ মিস্টেক। খেয়াল করো, এখানে একটা ভুল করে ফেলেছো, এখানে কিন্তু সাবজেক্ট আছে, ওই জন্য এখানে আমরা ইউ লিখেছি সাবজেক্টের জায়গায়, ইন্টারজেকশনটা দেখো দেয়ার নিয়েছি। তার মানে দেয়ার যে সবসময় ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স তাও নয়, দেয়ার কিন্তু এক্সক্লেমেশনে ইন্টারজেকশন হিসেবে ইউজ হতে পারে, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এবার দেখো, ইট কখন কাজে লাগে না, জোর দেওয়ার জন্য, এমফাসাইজ করার জন্য, টু এমফাসাইজ।
এখানে ইন্টারজেকশনের মতো, মানে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্সের মতো, এক্সক্লেমেটরি স্টাইলে কিন্তু দেয়ার ইউজ করা হয়, আর জোর দেওয়ার জন্য ইট ব্যবহার করা হয়। এটা খুব ইন্টারেস্টিং। দেখো, তিনি এ কাজ করেছেন, যদি বলি তিনি এ কাজ করেছেন, হি হ্যাজ ডান ইট, তিনি এ কাজ করেছেন, জোর দিয়ে বলছি, ইট ইজ হি, ইট ইজ হি হু হ্যাজ ডান ইট। তাহলে ইট ইজ হি, এটা তিনি, যিনি এটা করেছেন, জোর দিয়ে বলা হলো। আমি ছবিটা এঁকেছিলাম, যদি বলতাম ইটা যদি না থাকতো, আমি ছবিটা এঁকেছিলাম, আই ড্রিউ দ্য পিকচার, আমি ছবিটা এঁকেছিলাম, ইট ইজ আই, ইট ইজ আই হু ড্রিউ দ্য পিকচার। তাহলে আই বলে এখানে ইট অ্যাম আই নয়, কিন্তু ইট ইজ আই হু ড্রিউ দ্য পিকচার। এইভাবে এই জোর দিয়ে বলার জন্য কিন্তু ইট দিয়ে সেন্টেন্সটা শুরু করতে হয়। তাহলে আজকে আমি তোমাদের দেয়ার আর ইট, ইন্ট্রোডাক্টরি দেয়ার আর ইটের সব কটা ইউজ তোমাদের আমি শিখিয়েছি। আশা করি আজকের ক্লাসটা তোমাদের খুব ভালো লেগেছে। তোমরা কোনো জায়গা বুঝতে অসুবিধা হলে বারবার দেখবে, আর তোমাদের কেমন লাগলো ক্লাসটা আমাকে বলবে। তোমরা উৎসাহ দিলে তাহলে আমি আরও এই ধরনের তোমাদের জন্য সুন্দর সুন্দর নতুন নতুন ক্লাস নিয়ে আসবো। তোমরা সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, আর বন্ধুবান্ধবদের মধ্যে হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মাধ্যমে এই ক্লাসটার অন্যদের মধ্যেও ছড়িয়ে দেবে, যাতে বাংলা মিডিয়ামে পড়াশুনো করা ছাত্রছাত্রীরা ইংরাজিতে ক্রমাগত দক্ষ হয়ে উঠতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।